প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে গত ক্লাসে আমরা জেনে এসেছি সেন বংশ নিয়ে, তাই না? সেন বংশে কে কে আছেন? যেমন হেমন্ত সেন, সামন্ত সেন, বিজয় সেন, লক্ষণ সেন, বল্লাল সেন, তাই না? তো সেরকমই আজকে অধ্যায় আমাদের ষষ্ঠ অধ্যায়ের আজকে আমরা পড়ব যে কি বিষয় আছে? মধ্যযুগের বাংলায় রাজনৈতিক ইতিহাস। কি আছে? শিক্ষার্থী দেখো, মধ্যযুগের বাংলায় রাজনৈতিক ইতিহাস, তাই না? আমরা এই মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস কত থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত? 1204 থেকে 1757। কত থেকে দেওয়া আছে? 1204 থেকে 1757 খ্রিস্টাব্দ। তো আমরা এই বিষয় সম্পর্কে আরো বিস্তারিত জানবো। যে এখানে 1204 দেখো যে মুসলমান শাসনের সূচনাকালকে বাংলায় মধ্যযুগের শুরু বলা হয়। কি বলা হচ্ছে? মুসলমান শাসনের সূচনাকালকে বাংলায় মধ্যযুগের শুরু বলা হয়। ইতিহাসে এক যুগ থেকে অন্য যুগে প্রবেশ করতে হলে বিশেষ কতগুলো যুগান্তকারী পরিবর্তন দরকার, তাই না? না হলে কেমন করে ইতিহাস হবে? ইতিপূর্বে আমরা ইতিহাস সম্পর্কে জেনেছি যে যা কিছু ঘটে গেছে, তাই না, যা কিছু ঘটে গেছে সেই সবই হচ্ছে ইতিহাস। তাহলে তো সেজন্য এখানে বলতেছে যে ইতিহাসে এক যুগ থেকে অন্য যুগে প্রবেশ করতে হলে বিশেষ কতগুলো যুগান্তকারী পরিবর্তন দরকার। এই পরিবর্তনগুলো না হলে কখনো ইতিহাস সৃষ্টি হবে না। সেই রকম এই বিষয়ে মুসলমানদের বঙ্গবিজয়ের ফলে বঙ্গের রাজনৈতিক ক্ষেত্রে শুধু পরিবর্তন আসে নাই, এর ফলে বঙ্গের সমাজ, ধর্ম, অর্থনীতি, ভাষা, সাহিত্য, শিল্পকলা সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসে। সব ক্ষেত্রে, যেমন শুধু একটি বিষয় নিয়ে নয়, এখানে অনেকগুলো বিষয় নিয়ে, যেখানে সমাজ, ধর্ম, সংস্কৃতি, অর্থনীতি, ভাষা, সাহিত্য এগুলোর ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন আসে। তো আমরা আজকে বাংলায় মুসলমান শাসনের সূচনা সম্পর্কে একটু জানবো, ঠিক আছে? কি জানবো? বাংলায় প্রথমে বলে এসেছিলাম মুসলমান শাসনের সূচনা বা শুরু কে করেছিলেন? দেখো, যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। নামটা মনে থাকবে তোমাদের? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তিনি জাতিতে তুর্কি ছিলেন, বংশে খলজি এবং বৃত্তিতে তিনি ভাগ্যান্বেষী সৈনিক ছিলেন। বখতিয়ার খলজি তিনি কর্মশক্তিতে বিশ্বাসী ছিলেন। তিনি ভাগ্য নয়, কর্মশক্তিকে তিনি বিশ্বাসী ছিলেন, যে কর্মেই সবকিছু সম্ভব, কর্ম করলেই সবকিছু সম্ভব। তো তিনি দেখো, সেন বাংলার উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলে সেন শাসনের অবসান ঘটিয়ে মুসলমান শাসনের সূচনা করেন তিনি।
1195 খ্রিস্টাব্দে 1195 খ্রিস্টাব্দে নিজ জন্মভূমির মায়া ত্যাগ করে তিনি জীবিকার অন্বেষণে আসেন। কোথায় আসেন? গজনিতে আসেন। কোথায় আসেন? গজনিতে আসেন। প্রত্যেকটা মানুষকে কোনো না কোনো কিছু করে খেতে হবে। তো তিনিও সেই রকম ভাবেই যে নিজ জন্মভূমির মায়া ত্যাগ করে তিনি মানে জীবিকার কাজে, জীবিকার অন্বেষণে, জীবিকার খোঁজে তিনি কোথায় আসেন? গজনিতে আসেন। সেখানে তার পরিচয় একটু মানে দিই যে তিনি খাটো, লম্বা তার হাত এবং কুৎসিত চেহারা। তাকে দেখে অনেকেই চাকরি দিতে চায় না, যে এরকম বিদ্ভুটের লোক আমাদের রাজ্যে সুমঙ্গল বয়ে আনবে কিভাবে। অনেক ক্ষেত্রে গ্রামীণ ভাষায় বলা হয় অপয়া, তাই না? যে না, এই লোকের দ্বারা কোনো শুভ কাজ সম্ভব নয়। কিন্তু তিনি কর্মে বিশ্বাসী ছিলেন, যার জন্য তার মনোবল দৃঢ় ছিল। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে তার চাকরির ক্ষেত্রে গজনিতে আসার পরে তিনি ব্যর্থ হন এবং তারপর দিল্লির সুলতান কুতুবউদ্দিন আইবেকের দরবারে উপস্থিত হন। এবারও তিনি চাকরি পেতে ব্যর্থ হন। এরপর তিনি বদায়নে যান। সেখানে শাসনকর্তা মালিক নিজামুদ্দিন তাকে মাসিক বেতনে সৈনিক বিভাগে নিযুক্ত করেন। কিন্তু তিনি ছিলেন উচ্চাভিলাষী। তিনি কি ছিলেন? উচ্চাভিলাষী। সেজন্য তার ওই মাসিক বেতনে মানে কি পড়তা করবে না, পোষাবে না, তাই না? তাই তিনি সন্তুষ্ট হতে পারেননি। অল্পকাল পরে তিনি বদায়ন ত্যাগ করেন, আবার অযোধ্যাতে চলে যান। সেখানে শাসনকর্তা হুসামুদ্দিনের অধীনে তিনি পর্যবেক্ষকের দায়িত্বে নিযুক্ত হন। বিশেষ একটা গুরুত্বপূর্ণ দিক, তিনি নদিয়া মানে বিজয় করেন কেমন করে, কখন, তাই না? বিহার বিজয়ের পর বখতিয়ার অনেক ধর্মজ্ঞ সহ দিল্লির সুলতান কুতুবউদ্দিন আইবেকের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তিনি সুলতান কর্তৃক সম্মানিত হয়ে তিনি বিহার ফিরে আসেন। অধিক সৈন্য সংগ্রহ করে তিনি পরে বছর নবদ্বীপ নদিয়া আক্রমণ করেন। এ সময় বাংলায় রাজা লক্ষণ সেন নদিয়ায় অবস্থান করেছিলেন। সে সময় তিনি রাজা লক্ষণ সেন নদিয়ায় অবস্থান করেছিলেন। গৌড় ছিল তার রাজধানী এবং নদিয়া ছিল তার দ্বিতীয় রাজধানী। গৌড় ছিল তার প্রথম রাজধানী এবং নদিয়া ছিল তার দ্বিতীয় রাজধানী। বখতিয়ার কর্তৃক বিহার জয়ের পর সেন সাম্রাজ্যে গভীর ভীতি বিদ্যমান ছিল যে তিনি একটি করে রাজ্য দখল করতেছেন। এক্ষেত্রে সেখানে সেই নদিয়া নগরীর বাসীদের ভীতি সঞ্চার হলো। তিনি এছাড়াও বিহার থেকে বাংলা প্রবেশ করতে হলে সেখানে তিনি কিভাবে বিহার বা নদিয়া মানে রাজ্যটা দখল করবেন সেই বিষয়ে তিনি মানে পর্যবেক্ষণ করতে লাগলেন। বিহার থেকে বাংলায় প্রবেশ করতে হলে তেলিয়াগড় বা শিকরিগড়ে 2 গিরিপথ দিয়ে আসতে হতো, কিন্তু এই গিরিপথ দুটোই ছিল সুরক্ষিত। কিন্তু তিনি কিভাবে সেখান দিয়ে আসবেন? তিনি বিকল্প রাস্তা বের করলেন, কিন্তু অরণ্যময় অঞ্চলের মধ্য দিয়ে তিনি অগ্রসর হওয়াতে তিনি এক পরিকল্পনা করলেন যে এক জঙ্গলের মধ্যে দিয়ে সেখানে যেতে হবে, পৌঁছতে হবে। তো সেখানে সেই অরণ্যের রাস্তা দিয়ে যেতে যেতে ক্ষিপ্র গতিতে যেতে যেতে তার সৈন্য সংখ্যা কি হলো? খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে গেল। এত ক্ষিপ্র গতিতে ছিল যে তাকে লক্ষ্য করা খুব কঠিন হয়ে গিয়েছিল। তার সঙ্গে যখন নদিয়ায় মানে পৌঁছলো, দ্বার প্রান্তে পৌঁছলো, তখন তার সঙ্গে সৈন্য সংখ্যা ছিল মাত্র 17 কি 18 জন অশ্বারোহী সৈনিক। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে
কত সংখ্যা ছিল? এত ক্ষিপ্র গতিতে থাকার পরেও তাকে 17